হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি যারা আমাদের এসএসসি পরীক্ষা দেবে, 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য একটি টপিকস নিয়ে এসেছি। আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে যদি একটু অনুসরণ করো এবং দেখো, তোমরা খুব সহজেই এসএসসি পরীক্ষায় টেক কোশ্চেন্সে তোমরা পূর্ণ মার্ক পাবে, পাশের পাস তোমরা পাবে। তাহলে আর দেরি না করে এখনই শুরু করি। আমরা যখনই টেক কোশ্চেনের আনসার করতে যাব, এটা আমরা সবাই জানি, এটা ইংরেজি দ্বিতীয় পত্রে। যখনই আমরা এটা আনসার করতে যাব তখন একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অপারেটর সমূহ তোমাকে চিনতে হবে। অপারেটর সমূহ তোমাকে চিনতে হবে। আর অপারেটর বলতে এটাই বোঝাচ্ছি আমরা সাধারণত গ্রামারে যখন পড়ি, গ্রামার বই বা বাক্য তৈরি করি, তখন সেখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কিছু ভার্বকে চিনি। আর আমরা যখন টেক কোশ্চেনের কাজ করি, তখন এই ক্ষেত্রে এই অক্সিলিয়ারি ভার্বগুলোকেই তোমার অপারেটর হিসাবে আমরা আলোচনা করে থাকি। তাহলে যখনই আমরা টেক কোশ্চেন করতে যাব, টেক কোশ্চেন সাধারণত দুই ধরনের বাক্য থেকে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য আর একটা হচ্ছে না বোধক বাক্য। তোমার মাথায় অবশ্যই একটা বিষয় রাখতে হবে, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রশ্ন বাক্যটা যদি আমাদের হ্যাঁ বোধক হয়, তাহলে টেকটি বা আনসারটি হবে আমাদের নেগেটিভ। আর প্রশ্ন বাক্যটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে আমার আনসারটা হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। এক্ষেত্রে আমরা প্রথমে দেখি সাহায্যকারী ভার্ব যুক্ত। যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে টেক করব। প্রথমে তুমি পুরো প্রশ্ন বাক্যটি পরীক্ষার খাতায় লিখে দাও, অথবা যদি তোমার সময়ের স্বল্পতা থাকে সেটি তুমি না করলেও পারবে, শুধুমাত্র তুমি আনসারটা লিখে দেবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা যখন প্রশ্নটা পেয়ে গেলাম, আমরা এখানে দেখছি সাহায্যকারী ভার্ব যুক্ত থাকলে। সাহায্যকারী ভার্ব যুক্ত থাকলে আমরা প্রথমে কি করতে হবে, সাহায্যকারী ভার্বটা আমরা লিখব। তারপরে বাক্যটা যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা এখানে সংক্ষিপ্তভাবে নট লিখে দেব। তারপর আমরা কি করব, মূল প্রশ্নের সাবজেক্টটা সেখানে বসে একটা প্রশ্নবোধক চিহ্ন সেখানে দেব। মোট কথা হচ্ছে, যদি বাক্যটা এমন হয় হি ইজ এ গুড স্টুডেন্ট, এক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা অপারেটর হচ্ছে ইজ। আমরা এখানে ইজ লিখে দিলাম, যেহেতু বাক্যটা আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, হ্যাঁ বোধক অবস্থানে আছে। এই ক্ষেত্রে আমরা আনসারটা হবে নেগেটিভ অর্থবোধক, ইজন্ট। তারপর আমরা সাবজেক্ট এখানে বসিয়ে দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আমাদের আনসারটা ওকে হয়ে গেল। 2 নম্বরে আসছে, যদি দেখি আমাদের সাহায্যকারী ভার্ব নাই, যদি বাক্যে আমাদের সাহায্যকারী ভার্ব না থাকে, তখন আমরা কি করব। যখনই সাহায্যকারী ভার্ব থাকবে না, তখনই বাক্যটি তোমাকে ভালোভাবে মনোনিবেশ করতে হবে, যেটা কোন ধরনের টেন্সে অবস্থান করছে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে টেন্সের জ্ঞান থাকতে হবে এবং টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। হি গোস টু কলেজ, হি গোস টু কলেজ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন এখানে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব বা অপারেটর নেই, এক্ষেত্রে আমরা নির্ণয় করেছি এটা টেন্স। টেন্স নির্ণয় করতে হবে এবং টেন্স নির্ণয় করার পর ডু, ডাস এবং ডিড আমরা বসাবো। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, আনসারটা অবশ্যই নেগেটিভ হবে। আর যদি বাক্যটা নেগেটিভ হয়, তাহলে আনসারটা অবশ্যই পজিটিভ হবে। এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেনের এই কথাটা মাথায় থাকতে হবে। তাহলে হি গোস টু কলেজ, এখানে গোস মূল ভার্ব হচ্ছে গো, সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইএস যোগ করা হয়েছে। সুতরাং আমরা এখানে ডাস বসিয়েছি এবং নটের সংক্ষিপ্ত রূপ ডাজন্ট, সাবজেক্ট হি বসিয়ে দিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা বিষয় আজকে এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব, তার ভিতরে আমাদের এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আশা করি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং তোমরা যথাযথ আনসার করতে পারবে। যেহেতু এখানে আছে, অনেক সময় দেখা যায় আমাদের সামনে এমন কিছু বাক্য প্রশ্নপত্রে আসে যেখানে আমরা দেখি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, ভার্ব খুঁজে পাচ্ছি না। এ সময় আমরা কি করব। এখানে আমি বলে দিয়েছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব সাইলেন্ট বা উজ্জ্ব থাকে, অর্থাৎ সেখানে না থাকে, এই ক্ষেত্রে আমাদেরকে
সাবজেক্ট টু ভার্ব নির্ণয় করতে হবে বাক্যের অর্থ অনুযায়ী। তাহলে তোমাকে অবশ্যই একটা বিষয় পারদর্শী হতে হবে। এই টেক কোশ্চেন করার ক্ষেত্রে তোমাকে অপারেটরগুলো চিনতে হবে, তোমাকে টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, এবং মোটামুটিভাবে টুকিটাকি কিছু অর্থ তোমাকে অবশ্যই অনুধাবন করতে হবে। যাক, এখন আমরা একটা বাক্য পেয়েছি, হোয়াট এ পিটি। আরেকটা বাক্য আমি লিখেছি, হোয়াট অ্যান আইডিয়া। এই দুটি বাক্যের ভিতরে আমরা সাবজেক্ট এবং ভার্ব খুঁজে পাচ্ছি না। এখন আমরা এটা অর্থ অনুধাবন করে আমরা লিখে দিয়েছি ইজন্ট ইট। পরেরটা দ্বিতীয়টা আমরা লিখেছি ইজন্ট ইট। সাধারণত এই ধরনের বাক্যগুলোতে সাবজেক্ট ইট হয়। নাম্বার 3 যে বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ তোমাকে মনে রাখতে হবে এবং খুব সহজে মনে রাখা যায়, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডো নট দ্বারা শুরু হয়, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডো নট দ্বারা শুরু হয়, এক্ষেত্রে আমরা উত্তরে উইল ইউ বসিয়ে দেব। তবে তোমাকে মনে রাখতে হবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা বসাবো ক্যান ইউ অথবা কুড ইউ। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এক্ষেত্রে আমরা দেখছি যে প্লিজ এখানে রিকোয়েস্ট করা হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি রিকোয়েস্ট করা বোঝায়, অনুরোধ বোঝায়, এক্ষেত্রে আমরা আনসারটা লিখে দেব ক্যান, এবং সাবজেক্টটা অবশ্যই সেকেন্ড পারসন ইউ চলে আসবে। এরপর দেখো লেট হিম, লেট হার, লেট দেম, অথবা লেটের সাথে কোনো একটা নাউন, জামাল, কামাল, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। যদি এরকম কোনো কিছু দিয়ে বাক্যটা শুরু হয়, এক্ষেত্রে তুমি সোজা আনসারটা লিখে দেবে উইল ইউ। লেট হিম ডু ইট, আনসারটা হবে উইল ইউ। আরেকটা বিষয় আমরা এখানে দেখি, দেয়ারযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট উত্তরে দেয়ারই হবে। তার মানেটা হচ্ছে আমাদের যখনই টেক কোশ্চেন নিয়ে কাজ করতে হয় তখনই আমরা সাবজেক্ট এবং ভার্বের দিকে সবচেয়ে বেশি নজর রাখতে হবে। তাহলে আমরা তো দেয়ার, এটা কেমন একটা, এটা তোমার কোনো সাবজেক্টের ভিতরে পড়ছে না, মূলত এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা সূচনা বাক্য, বাক্যের সূচনা এগুলো লেখা হয়। তাহলে দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং। ওই 1 নম্বর নিয়মটা সবসময় তোমাকে মনে রাখতে হবে যে এই এখন আবারও আমার অক্সিলিয়ারি ভার্ব এখানে এসেছে, আমার বাক্যটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এ কারণে আমি এটাকে সংক্ষিপ্তভাবে নট লিখেছি, এবং সাবজেক্ট দেয়ার, অর্থাৎ দেয়ার যুক্ত বাক্যের সাবজেক্ট সর্বদাই উত্তরে দেয়ারই বসবে। আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে আছে, লেটস, লেটাস দ্বারা যদি প্রস্তাব বোঝায়, লেটাস দ্বারা যদি প্রস্তাব বোঝায়, এই ক্ষেত্রে আমরা শেল উই বসিয়ে দেব। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে লেটস এবং লেটাস, আর এই বাক্যটার ভিতরে আমাদের ছিল লেট দ্বারা এটাও শুরু হয়েছে, আবার লেট দ্বারা এই বাক্যটাও শুরু করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে লেট হিম, লেট হার দিয়ে শুরু হলে লিম, হার, দেম, জামাল এইগুলো দিয়ে যদি শুরু হয়ে যায় তখন সেটা আমরা উইল ইউ বসাবো। আর লেটস এবং লেট আস দ্বারা যদি প্রস্তাব বোঝায়, কোনো কিছু করার ইচ্ছা প্রস্তাব বোঝায়, এক্ষেত্রে আমরা সেখানে শ্যাল উই বসিয়ে দেব। লেটস হেল্প দ্য পোর, শ্যাল উই। কমপ্লেক্স সেন্টেন্স এর প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক করতে হবে। অনেক সময় পরীক্ষায় একটু লম্বা বাক্য আসে, তখন লম্বা বাক্যটা আসলে তোমরা একটু ভয় পেয়ে যাও, হতাশ হয়ে যাও। আসলে এগুলো আরও সহজ, ভয় পাওয়া বা হতাশ পাওয়ার কিছু নেই। কমপ্লেক্স সেন্টেন্সের কোশ্চেন পরীক্ষায় থাকতে পারে কম্পাউন্ড সেন্টেন্সেরও। তোমাকে সুন্দরভাবে চিন্তা করে নিতে হবে যে আমার এই কমপ্লেক্স বাক্যটার আমি কোন অংশটার আনসার করব। এখানে পুরো বাক্যটা তোমার কোনো ফ্যাক্টর না, তোমার মূল কাজ হচ্ছে একটা অংশকে তুমি ট্যাগ করতে হবে। তাহলে এখানে আমরা দেখছি ইফ ইউ কাম, কমা আই উইল গো। তা আমরা জানি এটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এখানে ইফ যুক্ত আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো যখনই কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কাছে আসবে তখনই আমরা কমপ্লেক্স সেন্টেন্সের প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লোজ যে অংশটা আছে এটার সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী কাজ করে দেব। আই উইল গো, এটাই হচ্ছে তোমার কাজ, তোমাকে এইটুকের কাজ করতে হবে, আই উইল গো। তো উইল এর সংক্ষিপ্ত ফর্ম এখানে লিখে তারপরে আমরা কি করলাম, নট যোগ করে দিলাম। কারণ কি, আই উইল গো এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, উত্তরটা আমাদের নেগেটিভ হবে, আর আমরা এই সাবজেক্টটা এখানে বসিয়ে দিলাম। কম্পাউন্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ব্যতিক্রমী বলতে
এখানে পরিষ্কারভাবে কমপ্লেক্সে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের কাজটা তোমাকে করতে হবে, আর কম্পাউন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় অংশ বা সেকেন্ড ক্লোজের কাজটা তোমাকে করতে হবে। একটা প্রথম অংশ আর একটা দ্বিতীয় অংশ, এক্ষেত্রে তোমাকে দ্বিতীয় অংশের কাজটা করতে হবে। এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী, দ্বিতীয় অংশের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী আমরা কাজটা করব। ধরে নেই একটা এক্সাম্পল, জামাল ইজ ডিসঅনেস্ট বাট হিজ ব্রাদার ইজ অনেস্ট। জামাল ইজ ডিসঅনেস্ট এটা একটা বাক্য, বাট কনজাংশন হিজ ব্রাদার ইজ অনেস্ট এটা আরেকটা অংশ। এখন এখানে পরিষ্কারভাবে রুলসে বলা হয়েছে দ্বিতীয় অংশ বা সেকেন্ড ক্লোজ দ্বারা আমরা কাজটি করব। এখানে তুমি এই অংশটার কাজ করে দেবে, হিজ ব্রাদার ইজ অনেস্ট। এখানে হিজ ব্রাদার, দ্যাট মিন্স কার ব্রাদার, এই হিজটা হচ্ছে জামালের ভাই, যেহেতু হিজ জামাল, তাহলে জামালের যদি আমরা প্রনাউন নিয়ে আসি তাহলে সেটা হবে হি। এই ক্ষেত্রে আমাদের এইখানে সাহায্যকারী ভার্ব বা অপারেটর ইজ। এখন হিজ ব্রাদার ইজ অনেস্ট এই অংশটা আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এ কারণে আমি সংক্ষিপ্তভাবে আবারও নট যোগ করে দিলাম ইজন্ট। এরপর আমাকে নিয়ে আসতে হবে হিজ, এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আমার হি, এখানে আমি হি যোগ করে দিলাম ইজন্ট হি। আশা করি তোমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। তবে টেক কোশ্চেন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যা মনে না রাখলেই হয় না, সেটা হচ্ছে অপারেটরগুলো তোমাকে মনে রাখতে হবে, প্লাস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বাক্যটা কোন টেন্সে এবং কোন সেন্টেন্সে পড়েছে। এই তিনটা বিষয় যদি তুমি মনে রাখতে পারো, আশা করি পরীক্ষায় তুমি 5 থেকে 5 মার্কসই পাবে। ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্টস করবে এবং তোমাদের যার যে ক্লাসের প্রয়োজন সেটা আমাকে কমেন্টসে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে ক্লাসগুলো উপহার দেব। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।